প্রায় ১৯৬০ বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা ৬ দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের ১৪টি অঞ্চলের মধ্যে ১০টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকে এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনুস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে ১৬টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনুস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন ৮ই ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় ১৪ ঘন্টা পর মোহাম্মদ ইউনুসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনুসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে, সেই কারণে কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত ১৬ মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বারবারান্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও ৮ই ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস। ৮ই ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্রেফ সহিংসতা বললে ভুল হবে। এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব। চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময় কি কি ঘটনা ঘটল। কারণ বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার ভবনে কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে। পত্রিকাটির সাংবাদিক চাইমা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলেছ। ভিডিওতে দেখা গেছে ডেইলি স্টারের সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল। পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সরকার তো তখন ছিল সেই বাঁশি বাজানোতে ব্যস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল। পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয়। সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনের প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম আলোর অফিস উদ্দেশ্যপ্রণীত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে। পত্রিকাটি বলছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার ২৭ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি। হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। রাজশাহী, কুষ্টিয়া ও সিলেটে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়েছে। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল। রাত 2:45 যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন, মব তাকেও ছাড়ল না। পরিসংখ্যান বলছে, অধ্যাপক ইউনুসের গত 16 মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। টিআইবির পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনুসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত 6 জন সাংবাদিক খুন হয়েছেন, 27 জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে, 450 বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো, থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা হয়। নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর, তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার, সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও উড়িয়ে দেওয়া হয়।
একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরে, তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি, আনা হয় বুলডোজারও। দর্শক, একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মধ্যযুগীয় কায়দায় চলা দেশের কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন। চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয়। উত্তরায় 32টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ চালানো হয়েছে। চট্টগ্রামে প্রয়াত মিয়ার মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়। দর্শক, রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি। এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাজ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার, অন্তত 2টো ওয়ার্কিং ডে দিতে হবে। তবে না, 2টো ওয়ার্কিং ডে লাগেনি। সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে 12 ঘন্টা পর। একটি নয়, 2টি। প্রথম বিবৃতিটি আসে 19 ডিসেম্বর দুপুর 1:02, যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। দুই সম্পাদককে এক গামলা গভীর সমবেদনা আর এক বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দর্শক, যেখানে 27 বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি। দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর 1:28। এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রেঞ্চ এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ। পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয়, তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে? ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেইলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মবকে লাইসেন্স দেওয়া? সমালোচকরা বলছেন মোহাম্মদ ইউনূস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি। এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে? সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন, তুমি সর্ব হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আরেকজন লিখেছেন, সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে, কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই। দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় 24 ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা। কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশ দুটির দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ ও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দর্শক, এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:20 আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, গত 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি, আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে। 18 ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায়, তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে। ঈর্ষা এখন সার্কাসে রূপ নিয়েছে। 10টি দেশের দূতাবাস, সাথে অধ্যাপক ইউনূসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে, ইউনূস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন, একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটোগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে, কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল। দর্শক, 18 ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয়, যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয়, তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতাটুকুই অবশিষ্ট থাকে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না, তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে
কিভাবে সে প্রশ্ন থেকে যায়। সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক, কিন্তু সতর্কবাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনূসের এই 16 মাস বিবৃতি 16 মাস হিসেবে লেখা থাকবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।